আহ, আজকে লেকচার 14। আজকে আপনাদের শেখানোর কথা ছিল কোঅর্ডিনেট ক্লজ। সো আজকে আপনাদের কোঅর্ডিনেট ক্লজের একদম থেরাপি মেরে দেবো, ঠিক আছে? কোঅর্ডিনেট ক্লজ থেরাপি, এতে কোঅর্ডিনেট ক্লজ আর কম্পাউন্ড সেন্টেন্স এই দুইটার সাথে কি সম্পর্ক, এবং কোঅর্ডিনেট ক্লজ কীভাবে চিনলে কম্পাউন্ড সেন্টেন্সে ঝামেলা হবে না, বা কম্পাউন্ড সেন্টেন্সে যাদের জটিলতা আছে তাদের কোঅর্ডিনেট ক্লজ চিনলে কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ঝামেলা হবে না, সব কিছু মিক্স করে হ্যাঁ আপনাদের একটা কোঅর্ডিনেট ক্লজ থেরাপি দেবো, ঠিক আছে? এক থেরাপিতে মনে করেন একটা প্রশ্ন যদি কমন পেতে পারেন আপনারা, ঠিক আছে? সো সরাসরি লেকচারে যাচ্ছি। আজকের টপিকটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? সো কোঅর্ডিনেট ক্লজ পারতে গেলে কিছু কিওয়ার্ড আপনাদের জানা লাগবে, যে কোন শব্দগুলো আসলে কোঅর্ডিনেট ক্লজের আওতায়, ঠিক আছে? আমি সেটাকে লিখে দিই একদম শর্টকাট হয়ে। মনে করেন বয় ফ্যান্স, নামটা মনে রাখেন, বয় ফ্যান্স, BOYFANS, বয় ফ্যান্স, ঠিক আছে? এটা একটু পরে আমি আসতেছি বয় ফ্যান্স জিনিসটা কি। আমি আগে দেখাই যে 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 ক্লজ এর শুরুতে, যে ক্লজ এর শুরুতে বাট, অর, এই অরের মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে অর, একটা হচ্ছে অর এলস, একটা হচ্ছে এলস, একটা হচ্ছে এলস অর, এই জিনিসগুলো, ঠিক আছে? বাট অর, অরের মধ্যে আবার শুধু অর এলস, অথবা এলস অর, অথবা শুধুমাত্র এলস, এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে? তাহলে বাট অর ইয়েট, ফর, অ্যান্ড, নর, সো, বয় ফ্যান্স, এদের যে কোনো একটি থাকে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আশা করি কিছুটা বুঝতে পারছেন বিষয়টা কি। বয় ফ্যান্সের একটা পূর্ণরূপ আছে, ঠিক আছে? বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অরের মধ্যে আবার অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে একটা হচ্ছে অর এলস, একটা হচ্ছে এলস অর, আর একটা হচ্ছে শুধুমাত্র এলস, মানে এলস রিলেটেড যত কিছু আছে। এলস, ওয়াইতে হচ্ছে ইট, এফে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনে হচ্ছে নর, এসে হচ্ছে সো, এই জিনিসগুলো যে লিখে দিছি, ঠিক আছে? সুতরাং যে ক্লজের শুরুতে এইগুলার যে কোনো একটা থাকে তাহলে সেই সেন্টেন্সটাই হবে কোঅর্ডিনেট, আপনার কম্পাউন্ড সেন্টেন্স অথবা কোঅর্ডিনেট ক্লজ। সুতরাং এর যেগুলো একটা ক্লজের শুরুতে থাকবে সেই ক্লজটাকে বলবেন আপনি কোঅর্ডিনেট ক্লজ, এবং যে সেন্টেন্সের ভিতরে কোঅর্ডিনেট ক্লজের এই ওয়ার্ডগুলো আছে সেই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং কম্পাউন্ড সেন্টেন্স আর কোঅর্ডিনেট সেন্টেন্স একবারে শেখার এর থেকে ভালো থেরাপি মনে হয় নাই। ওকে, তাহলে এখন আমি বিস্তারিত যাই, এক্সাম্পল দিয়ে মোটামুটি গুজগাছ করে দিচ্ছি আপনাদের। এক্সাম্পলে যাচ্ছি। এখন একটা সিম্পল রুল আমি আপনাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে বয় ফ্যান্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা আপনারা মনে রাখেন, একটু পরে কাজে লাগবে। বয় ফ্যান্স থাকবে, বয় ফ্যান্সের পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে। কেমন একটু দেখা যাচ্ছে, এক্সাম্পলে আসি। যেমন ধরেন ডু অর ডাই, ঠিক আছে? ডু অর ডাই, এটার আসলে মেইন সেন্টেন্সটা আসলে এরকম, ইউ ডু অর ইউ ডাই। এখন এই যে বলছিলাম যে ক্লজের শুরুতে দেখেন এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে সেটা আমি আগের ক্লাসে দেখাইছি, যে ক্লজে অ্যাটলিস্ট দুইটা ক্লজ, যে সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটা ক্লজ থাকে, ঠিক আছে? এই যে ইউ ডু এই একটা ক্লজ, ইউ ডাই এই একটা ক্লজ। তাহলে দেখেন এই যে একটা ক্লজের শুরুতে এই যে অর আছে,
বয় ফ্যান্সের ওই যে ও ওতে অর, ঠিক আছে, অর আছে, অরের পরে দেখেন বয় ফ্যান্স আছে, বয় ফ্যান্সের অর আছে, দেন সাবজেক্ট আছে, দেন ভার্ব আছে, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব। তাহলে ডু অর ডাই, ডু অর ডাই অনেকেই চিনবেন না এভাবে, কিন্তু ডু অর ডাই এই জিনিসটা যদি এই মেইন ওয়ার্ড মানে মেইন সেন্টেন্সটা, ডু অর ডাই এর মেইন সেন্টেন্স আসলে কিন্তু এইটা, যেহেতু দুই পাশেই সাবজেক্ট সেম, এই জন্য আমরা সাবজেক্টগুলোকে উজ্জ্ব রাখি, যার জন্য আমরা সংক্ষেপে লিখি ডু অর ডাই। বাট আসলে এটাকে ভাঙলে হয় ইউ ডু অর ইউ ডাই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। যেহেতু সাবজেক্ট সেম, আমরা সাবজেক্টকে এখানে উল্লেখ করি না লেখার সময়, বাট বলার সময় কিন্তু আমরা এটা বলতে পারি, যেহেতু এখন বুঝছেন বিষয়টা যে ডু অর ডাই এটা কেন কম্পাউন্ড সেন্টেন্সের আওতায়। ওকে, তাহলে আরেকভাবে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সের ভিতরে অর আছে, সুতরাং বয়ফ্রেন্ডসের একটা কোনো ওয়ার্ড যদি আপনি কোনো সেন্টেন্সের ভিতরে পান, সেটা নিঃসন্দেহে একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং নিঃসন্দেহে একটা কোঅর্ডিনেট ক্লজ। আর কোনো কিছু আপনার লাগবে না, এই সাবজেক্ট ভার্ব অমুক তমুক এসব কিচ্ছু লাগবে না। যদি দেখেন যে বয়ফ্রেন্ডসের যে কোনো একটা ওয়ার্ড এই সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে অবশ্যই সেই সেন্টেন্স কিন্তু কোঅর্ডিনেট ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্স হবে। ক্লজের দিক থেকে কোঅর্ডিনেট ক্লজ এবং সেন্টেন্সের দিক থেকে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হবে। সুতরাং আপনি যেভাবে জিনিসটাকে নেবেন, জিনিসটা সেইভাবেই আসলে হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড এক্সাম্পলে যাই। যেমন ধরেন স্টাডি ওয়েল এলস ইউ উইল ফেইল, ঠিক আছে। এই দেখেন এলস আছে, সুতরাং আমি বলছিলাম এই যে বয়ফ্রেন্ডসের ও এর অনেকগুলো সেকশন আছে, একটা আছে অর, একটা আছে অর এলস, একটা হচ্ছে এলস, আর একটা হচ্ছে এলস অর। সুতরাং এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি কোনো সেন্টেন্সের ভিতরে পান, সেটা অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এইগুলো থাকলে সেটা অবশ্যই একটা কোঅর্ডিনেট ক্লজ হবে। সুতরাং আপনি নিঃসন্দেহে এলস দেখে বলতে পারেন যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স অথবা এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সুতরাং এটা কিন্তু আবার যদি আপনি অন্যভাবে হিসাব করেন, দেখেন এই যে এলসের পরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এই যে সাবজেক্ট আছে, এই যে উইল ফেল এটা ভার্ব, ঠিক আছে। সুতরাং অটোমেটিক উইল অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, কারণ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স রুলস অনুযায়ী হয়েছে, বাট এই পুরোটাই হচ্ছে ভার্ব। সুতরাং সাবজেক্ট আছে, ভার্ব আছে, সুতরাং আপনি যেভাবে যে অ্যাঙ্গেলে বুঝেন সেইভাবে হবে, ঠিক আছে। এরপরে আমরা আসি যে কোঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। সুতরাং কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে বাক্যে থাকে তাকে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বলে, ঠিক আছে। নোট করেন সবাই নোট করেন। কোঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। আবার এই যে আমি আগের দিন লেকচারে বলছিলাম যে 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 কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি ক্লজ থাকবে, এবং বয়ফ্রেন্ডসের যে কোনো একটা ওয়ার্ড এবং বয়ফ্রেন্ডসের যে কোনো একটি ওয়ার্ড ক্লজ দুটির মাঝখানে থাকবে, বোঝা গেছে। সুতরাং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে এবং বয়ফ্রেন্ডসের যে কোনো একটা ওয়ার্ড ওই ক্লজ দুটার মাঝখানে থাকবে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এক্সাম্পলে যাই। সুতরাং রুলসটা কেমন দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বয়ফ্রেন্ডস BOYFANS বয়ফ্রেন্ডস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে একটা সেন্টেন্সের অতিরিক্ত অংশ, ঠিক আছে। সুতরাং সাবজেক্ট প্লাস ভার্বের পরে বয়ফ্রেন্ডস থাকবে, বয়ফ্রেন্ডসের যে কোনো একটা থাকবে, দেন সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে সেন্টেন্সের অতিরিক্ত অংশ থাকবে। এখন আসি, যেমন ধরেন স্টাডি ওয়েল
else you will not pass in the exam. স্টাডি ওয়েল এলস ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। ঠিক আছে, এখন দেখেন এখানে স্টাডি ওয়েল, এখন এই যে স্টাডি ওয়েল আমরা লিখছি, এলস এলসের পরে একটা ইউ হবে, এটা দিতে ভুলে গেছি। স্টাডি ওয়েল এলস ইউ উইল নট পাস ইন দি এক্সাম। ঠিক আছে, এখন দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে বয়ফ্রেন্ডস কোথায়, এই যে বয়ফ্রেন্ডস এলস। ঠিক আছে, ও থেকে ও এর মানে অর এলস আর হচ্ছে অর এলস, এর মধ্যে যে কোনো একটা এই যে এলস আছে। সুতরাং এলসের পরে কিন্তু এই যে ইউ প্লাস এই যে উইল নট পাস, এটা কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। অক্সিলারি ভার্বের সাথে নট ওটা ব্যাপার না, এগুলোকে মডিফায়ার বলে। উইল নট পাস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার ভার্ব আছে, তার আগে সাবজেক্ট আছে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই যে ইন দ্য এক্সাম এটা কিন্তু এক্সটেনশন। এখন দেখেন এখানে বলছিলাম যে বয়ফ্রেন্ডসের আগে ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে। ভার্ব আছে স্টাডি ওয়েল, ভার্বের পরে এই যে ওয়েল হচ্ছে অতিরিক্ত অংশ। ঠিক আছে, ওয়েল হচ্ছে অতিরিক্ত অংশ, সাবজেক্ট প্লাস ভার্বের পর অতিরিক্ত অংশ হিসেবে এখানে ওয়েল বসছে। এরপরে দেখেন সাবজেক্টের কথা বলছিলাম, এখন দেখেন এখানে তো সাবজেক্ট ইউ, তাই না? এই ইউ কিন্তু এই পাশে ইউ, যেহেতু দুই পাশে সাবজেক্ট সেম, সুতরাং একটাকে লেখছে একটাকে লেখে নাই, মানে এইটার মেইন সেন্টেন্স আসলে এরকম, ইউ স্টাডি ওয়েল কমা এলস ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এর অরিজিনাল সেন্টেন্স কিন্তু এইটাই, বাট আমরা লেখার সময় এটাকে লিখি, বলার সময় এইটাকে বলি, বাট ব্যাপার না, ফরমেশনটা আসলে এই রুলস অনুযায়ী আসে, যেহেতু সাবজেক্ট একই, যার জন্য আমরা প্রথম সাবজেক্টটাকে উজ্জ্ব রাখছি। ঠিক আছে, তাহলে স্টাডি ওয়েল এলস ইউ উইল নট পাস, যেহেতু এই সেন্টেন্সে এলস আছে, নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটা সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আমরা কিন্তু ইজিলি বলতে পারি এটা। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা কমার ব্যাপার আছে, এই কমাটা আসলে কখন বসাবো আমরা, যে বয়ফ্রেন্ডসের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বয়ফ্রেন্ডসের পূর্বে কমা বসে। তাহলে বোঝা যাচ্ছে যে বয়ফ্রেন্ডসের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বয়ফ্রেন্ডসের পূর্বে কমা বসে। তাহলে এই হচ্ছে আমাদের বয়ফ্রেন্ডস, এরপরে দেখেন এই যে ইউ, এই যে সাবজেক্ট আছে, যেহেতু বয়ফ্রেন্ডসের পরে সাবজেক্ট আছে সুতরাং বয়ফ্রেন্ডসের আগে একটা কমা দিতে হয়। ঠিক আছে, সুতরাং যদি এরকম প্রশ্ন আসে নিচের কোন সেন্টেন্সটি সঠিক, সেখানে মনে করেন চারটা সেন্টেন্স একই লিখছে বাট উল্টোপাল্টোভাবে বিভিন্নভাবে লিখছে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই কমা জিনিসটা অনেক জায়গায় দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো একদম খুঁটিনাটি কথাবার্তা, যে বয়ফ্রেন্ডসের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বয়ফ্রেন্ডসের পূর্বে কমা হয়, এই হচ্ছে পেশায়। এখন আসি আমরা আরও এক্সাম্পল দিচ্ছি, যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এই দেখেন বয়ফ্রেন্ডস হচ্ছে বাট, বিতে বয়ফ্রেন্ডসের বিতে বাট, তাহলে এই যে বাটের পরে সাবজেক্ট আছে বিধায় বাটের পূর্বে কমা হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু বাট আছে এই সেন্টেন্সটার ভিতরে, সুতরাং যেখানে বয়ফ্রেন্ডস থাকে সেই সেন্টেন্স অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স হয় এবং সেই ক্লজটা কোঅর্ডিনেট ক্লজ হয়। ওকে, এরপরে আসি, she walked slowly so she missed the train. এই দেখেন সো আছে, সো এর পরে কমা না, সো আছে, সো এর পরে সাবজেক্ট আছে বিধায় সো এর পূর্বে কমা হয়েছে, ঠিক আছে, তাহলে she walked slowly so she missed the train. ওকে, তাহলে এই সেন্টেন্সটার ভিতরে তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে বয়ফ্রেন্ডসের সো আছে, সো এর আগে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এক্সটেনশন আছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন আছে, সুতরাং এই যে রুলস, এই রুলস অনুযায়ী কিন্তু সব কিছু হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনারা চেক করে দেখতে পারেন প্রত্যেকটা সেন্টেন্স। সো এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কোঅর্ডিনেট ক্লজ। এরপর একটা নোট লেখেন,
এবার একটা নোট লেখেন যে দুটি ক্লজের মাঝে যদি একটি সেমিকোলন দুটি ক্লজের মাঝে যদি সেমিকোলন কীভাবে লেখে? এইভাবে লেখে, একটা ফুল স্টপ নিচে কমা। দুটি ক্লজের মাঝে যদি একটি সেমিকোলন থাকে তাহলে তাহলে সেটি কোনো বয়ফ্রেন্স লাগবে না। এই ক্ষেত্রে কোনো বয়ফ্রেন্স লাগবে না। দুটি ক্লজের মাঝখানে যদি দেখেন একটা সেমিকোলন আছে তাহলে সেটি অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কোঅর্ডিনেট ক্লজ। তাহলে দুটি সেন্টেন্সের মাঝে যদি একটা সেমিকোলন থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং ওই ক্লজটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। একটা এক্সাম্পল দেখাই, যেমন টু ইজ কোম্পানি সেমিকোলন, 3 ইজ এ ক্রাউড। ঠিক আছে, 2 ইজ কোম্পানি, 3 ইজ এ ক্রাউড। ঠিক আছে, এই সেন্টেন্সটা দেখেন কোনো বয়ফ্রেন্স নাই, বাট যেহেতু সেমিকোলন আছে এই সেন্টেন্স কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে এবং একটা কোঅর্ডিনেট ক্লজ হবে। এখানে বয়ফ্রেন্স নেই যেহেতু কমারও কোনো আলাদা ব্যাপার নাই। ওকে, বিষয়টা বোঝাইতে পারছি আশা করি। সুতরাং আরেকটা দেখাই, যেমন ম্যান proposes, God disposes। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। সুতরাং ম্যান প্রপোজেস সাবজেক্ট প্লাস ভার্ব আছে, মানে ফাইনাইট ভার্ব আছে। সুতরাং যে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে সেটা একটা ক্লজ। সুতরাং এখানে একটা ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট আছে, মানে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ। সুতরাং এখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, এটাও একটা ক্লজ। দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ থাকা মানে সেটা অবশ্যই একটা কম্পাউন্ড সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স। এখন বলছিলাম যে সেন্টেন্স দুইটা ক্লজের মাঝে সেমিকোলন দ্বারা যুক্ত থাকে সেই সেন্টেন্সটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স এবং কোঅর্ডিনেট ক্লজ। সো এটা কিন্তু একটা কোঅর্ডিনেট ক্লজ। সো বিষয়টা বোঝা গেছে। সো আজকের লেকচারে আমি দেখাইলাম কোঅর্ডিনেট ক্লজ কি। কোঅর্ডিনেট ক্লজ আমরা কি ওয়ার্ডগুলো দেখলে, কোন শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা কোঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে বয়ফ্রেন্সের ও এর অনেকগুলো ভাগ আছে, অর, এলস, আর হচ্ছে অর এলস, এই চারটা জিনিস। এর মধ্যে দেখাইছি যে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কমার একটা ব্যাপার আছে, সেই কমাটা সেন্টেন্স কারেকশনে আসে, যে নিচের কোন সেন্টেন্সটি সঠিক। এইগুলো সেন্টেন্সগুলো চারটা সেন্টেন্স দেবে, সেগুলোর মধ্যে চারটেই কম্পাউন্ড সেন্টেন্স দেবে, বাট চারটা ভুলভাবে দিয়ে দেবে, একটা তার ভিতরে সঠিক রাখবে। সেখানে কমা দিয়ে কোশ্চেন হয় যে কমাটা আপনি কোন পজিশনে বসানোটা, সেখানে আপনার বয়ফ্রেন্ডসের পরে কমা দেবে, বয়ফ্রেন্ডসের আগে কমা দেবে। আপনার মানে খুঁটিনাটি সমস্ত কিছু না জানলে কিন্তু আপনি প্রশ্নগুলো পারবেন না। এরপরে আপনার দেখাবে যে কোন শব্দগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সেন্টেন্সটা একটা কোঅর্ডিনেট ক্লজ অথবা এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আপনি বুঝতে পারবেন। এই সমস্ত জিনিস সম্পর্কে মানে কোঅর্ডিনেট সেন্টেন্সের থেরাপি কিন্তু আজকে আপনাদের দিতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি। যে কেউই যদি এই লেকচারটা দেখেন যারা ইংলিশে অতিরিক্ত দুর্বল বা ইংলিশে অতিরিক্ত ভালো, যাদের ভালো তাদের কথা আমি বলতেছি না, কারণ তারা তো সবই পারেন, কিন্তু যারা খারাপ তারা যদি এই লেকচারটা দেখেন তারা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ এবং কম্পাউন্ড সেন্টেন্সে কোনো ঝামেলা থাকবে না আশা করি। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে। আজকে লেকচারটা আমি আর বর্ধিত করবো না। নেক্সট ক্লাসে আমি আপনার দেখাবো সাবঅর্ডিনেট ক্লজের সাথে কমপ্লেক্স সেন্টেন্সের কী সম্পর্ক। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সই সাবঅর্ডিনেট ক্লজ, দেন আমি আস্তে আস্তে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দেখাবো। সো ওকে, টাটা।